হ্যালো ছাত্ররা, আশা করছি তোমরা খুব ভালো আছো। বাবুসাহা স্কুলের স্যার এবং ম্যাডামরা যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছে তাতে তোমরা খুব ভালোভাবে মাধ্যমিক প্রিপারেশন নিতে পারবে। তো আমরা আজকে আমাদের যে ভিডিও ক্লাসের যে লেকচার সিরিজ আমরা শুরু করেছিলাম প্রবাহী তড়িতের উপর, আজকে তার আমরা থার্ড লেকচার শুরু করব, যেটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর নির্ভর করে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই পরিবাহীটা হঠাৎ গরম হয়ে যায় কেন, তার কারণ আমরা জানব। এবং যদি গরম হয়ে উত্তপ্ত হয়ে যে তাপ বিকিরণ করে সেই তাপটা কতটা পরিমাণে, তার পরিমাণটা আমরা জানার চেষ্টা করবো, কতটা পরিমাণে তৈরি হয় তার পরিমাণটা আমরা জানার চেষ্টা করব। তো আজকের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয়। এই বিষয়টা জানতে হলে প্রথমে যে জিনিসটা জানতে হবে আমাদের, তা হলো জুলের সূত্র। যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি, যেখানে বলছে যে যদি আমরা কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করতে পারি, যদি কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় তবে আমরা লিখতে পারি W ভেরিয়েস H, যেখানে W টা হচ্ছে কৃতকার্য বা কার্য, H টা হচ্ছে উৎপন্ন তাপ। যেখান থেকে আমরা যদি এটাকে ইকুয়েশন আকারে লিখি, আমরা লিখতে পারি W সমান JH, যেখানে যেটাকে আমি বলছি তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যে সম্পর্কে আমরা ক্লাস 9-এ জেনেছি যে যে হচ্ছে W/H এর অনুপাত, যার একক হয় আর্ক পার ক্যালোরি সিজিএস এ, আর এসআই তে একক বিহীন, একক নেই, কারণ উভয় ক্ষেত্রে জুল হচ্ছে, তাই কেটে যাবে, একক থাকবে না। যার মান হয় 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি সিজিএস এ, 1 হবে এসআই সিস্টেম। এগুলো আমরা ক্লাস 9-এ জেনেছি। তো এইটা আমরা শিখবো, এইটা শিখে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা বোঝার চেষ্টা করব। তাহলে জুলের সূত্র আমরা জানার চেষ্টা করব। তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের কারণ। যখন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, ইলেকট্রনগুলো গতিশীল হবে। এই গতিশীলতা আমরা দেখব যত বেশি হবে তত প্রবাহ মানটা বেশি হবে। প্রবাহ মান বেশি হওয়ার দরুন যদি পরিবাহী রোধ আমরা ধরি, কিছু পরিমাণ থাকে যে রোধকে আমরা বাধা হিসাবে ধরি, সেই রোধ কি করবে, এই ইলেকট্রনের গতিশীলতাগুলোকে বাধা দান করবে। তাহলে এই বাধাকে অতিক্রম করার জন্য ইলেকট্রনকে অতিরিক্ত কিছু কার্য করতে হবে, যে কার্যটা আমরা তাপ হিসাবে বের করতে পারব। তাহলে কারণটা আমরা বুঝলাম, রোধ জনিত বাধাকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় কৃতকার্য তাপে
রূপান্তরিত হবে। তাহলে আমরা কারণটা বুঝলাম। তাহলে যখন প্রবাহ হচ্ছে তখন আমরা দেখব রোধজনিত বাধা ইলেকট্রনের গতিশীলতা কমিয়ে দেবে, তাকে অতিক্রম করার জন্য আমরা কৃতকার্য পাবো, যেটা তাপে রূপান্তরিত হবে। তাহলে এর পরিমাণ আমরা যদি বের করার চেষ্টা করি, এই ক্যালকুলেশনটা আমরা দেখব। তাহলে পরিমাণ বের করতে হলে প্রথমে যেটা আমাকে বের করতে হবে সেটা বের করতে হবে কৃতকার্য। তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কৃতকার্য হবে Q ইনটু V সমান। আমরা জানি V সমান I ইনটু R, ওহমস ল। তাহলে এই কৃতকার্য সমান আমরা লিখতে পারি Q ইনটু I ইনটু R। আবার I সমান হলো Q বাই T, অর্থাৎ ফাইনালি আমরা পেলাম I ইনটু T ইনটু I ইনটু R, অর্থাৎ I স্কয়ার R ইনটু T। এইটা হলো তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কৃতকার্যের মান। তাহলে উৎপন্ন কৃতকার্যকে যদি আমাকে তাপের পরিবর্তিত করতে হয়, মানে কতটা পরিমাণ তাপ সৃষ্টি হবে তার পরিমাণ আমরা বের করতে পারব। এইবার জুলের সূত্র থেকে H সমান লেখা যায় W বাই J, যেখানে W হচ্ছে I স্কয়ার R T বাই J। তাহলে এইটা হলো আমার ফর্মুলা, যেটা দিয়ে আমি উৎপন্ন তাপের মান পেতে পারব। যদি আমরা সিজিএস সিস্টেম ধরি, সিজিএস সিস্টেমে H হবে 0.24 I স্কয়ার আর T, আর এসআই সিস্টেমে আমরা দেখব H এর মান হবে সিম্পলি I স্কয়ার আর T, পুরোটাই J এর মানের উপর নির্ভর করে। এই হচ্ছে I এর ফর্ম। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে যে তাপ উৎপন্ন হবে H, সেটা ভ্যারিজেস হবে I স্কয়ার, ভ্যারিজেস হবে R, ভ্যারিজেস হবে T। অর্থাৎ উৎপন্ন তাপের জন্য মুখ্য ভূমিকা কিন্তু প্রবাহ মাত্রার সব থেকে বেশি, কারণ স্কয়ার আছে, তারপরে রোধ, তারপর হচ্ছে সময়। যেহেতু I স্কয়ার আছে তাই এসি বা ডিসি উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপ একই হবে। আমরা জানি যে এসির ক্ষেত্রে দশাটা পরিবর্তন হয়, প্লাস মাইনাস হয়, কিন্তু স্কয়ার থাকার জন্য ডিসির মতো ওটার বিহেভিয়ার হবে। তাহলে এই আমরা শিখলাম যে যখন কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ যাবে তখন যে তাপটা তৈরি হবে তার পরিমাণটা হবে এটা। যদি সিরিয়াস সিস্টেম দেখি এটা হবে ক্যালোরি, এটার ক্ষেত্রে জুল। তাহলে এইভাবে আমরা শিখলাম যে তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন তাপের পরিমাণ কত। এরপরে আমরা চলে আসবো এর ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগে আমরা দেখব মেইনলি ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক হিটার, আর সবশেষে আছে ফিউজ।
খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যেটা মূলত দেখব যে কিভাবে কাজ করছে, তাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম। ইলেকট্রন আয়রনের ক্ষেত্রে আমরা সাধারণত কুণ্ডলীকৃত অবস্থায় থাকা নাইক্রোম তার ব্যবহার করব। নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হবে, যাকে আমরা তার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে আমরা দেখব সে আমাদের তাপ দেবে। ঠিক তেমনি বাল্বের ক্ষেত্রে আমরা টাংস্টেন বা উলফ্রেমাইটের ফিলামেন্ট ব্যবহার করব, যাকে তড়িৎ প্রবাহ হলে উজ্জ্বল হয়ে চলবে এবং আমরা আলো পাবো। সিমিলারলি ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে আমরা দেখব নাইক্রোম বা ম্যাঙ্গানিজ তারের কুণ্ডলী ব্যবহার করা হয়। নাইক্রোম বা ম্যাঙ্গানিজ তারের কুণ্ডলী আমরা ব্যবহার করে আমাদের ইলেকট্রিক হিটার থেকে আমরা তাপ পাই। তাহলে ফার্স্ট আর থার্ডটা মেনলি তাপটাকে ব্যবহার করা হয়, আর বাল্বের ক্ষেত্রে আমরা আলো পাই, সাথে সাথে তাপও আসে। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ আমরা ব্যবহার করি কোনো বর্তনীকে অধিক প্রবাহ মাত্রার হাত থেকে বাঁচানোর জন্য, যাতে করে ফিউজটা নষ্ট হয়ে বর্তনীটাকে বাঁচানো যায়। তো এই ফিউজ উপাদান কি? ফিউজের উপাদান কি? উপাদান হিসাবে আমরা নেব লেড ও টিনের সংকর ধাতু, যার ধাতুর উপাদানের পার্সেন্টেজ হবে 75:25। এর বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য হবে কম গলনাঙ্ক ও উচ্চ রোধ। এর সংযোগ কেমন হবে, মানে কিভাবে আমরা সার্কিটে লাগাবো, সংযোগ কেমন হবে? সংযোগ কিন্তু হবে সর্বদা শ্রেণী সমবায় ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে ফিউজের বৈশিষ্ট্য। তাহলে বর্তনীকে অধিক প্রবাহ মাত্রা থেকে বাঁচানোর জন্য ব্যবহার করি, এইগুলো তার উপাদান, বৈশিষ্ট্য, সংযোগ। আমরা বর্তমানে বিকল্প হিসাবে ব্যবহার করি, বর্তমানে বিকল্প হিসাবে ব্যবহার করা হয় এমসিবি, মেকানিক্যাল সার্কিট ব্রেকার। ফিউজের একটা সমস্যা হচ্ছে, ফিউজ গলে গেলে তাকে আমাকে বারবার রূপান্তরিত করতে হয়, বারবার চেঞ্জ করতে হয়। সেখানে এমসিবি সুইচ হিসাবে ব্যবহার করা হয়, যেখানে সার্কিটটা অফ হয়ে যায়, আবার আমরা সিম্পলি এটাকে অন করে দিলে সার্কিট আবার আগের অবস্থায় ফিরে আসে। এই মেকানিজমটা একটু আলাদাভাবে কাজ করে। তাহলে এই গেল আমাদের ব্যবহারিক প্রয়োগ। আর মার্কেটে যে আমরা ফিউজগুলো পাই, বাজারে পাওয়া ফিউজ হয় 5 অ্যাম্পিয়ারের, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, এগুলো আমরা বাইরে পাই। 5 অ্যাম্পিয়ারের ফিউজ বললে আমরা বুঝতে পারবো যে 5 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ গেলে সার্কিটটা পুড়ে যাবে। তাহলে 5 অ্যাম্পিয়ারের আন্ডারে আমাকে প্রবাহটা রাখতে হবে। তাহলে এই গেল আমাদের ব্যবহারিক প্রয়োগ, যা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। নেক্সট যে টপিকটা যাব আমরা, তড়িৎ ক্ষমতা।
একটু আগেই আমরা দেখেছি তড়িৎ বর্তনীতে কৃতকার্য হয় W সমান Q ইন্টু V বা I ইন্টু V ইন্টু T, কারণ I সমান হলো Q বাই T। তাহলে ক্ষমতা যদি পেতে হয় আমাকে কার্য বাই সময় করতে হবে, অর্থাৎ I V T বাই T, তাহলে I ইন্টু V আমরা লিখতে পারি। তাহলে আমরা যে ক্ষমতার সূত্রটা পেলাম ফাইনালি, সেটা I ইন্টু V আমরা লিখছি, অথবা এটাকে লেখা যায় I স্কয়ার ইন্টু R, অথবা এটাকে লেখা যায় V স্কয়ার বাই R হিসাবে। সবটাই কিন্তু আমরা পেয়েছি ওহম সূত্রকে কাজে লাগিয়ে। এইটা মেইনলি ব্যবহার করা হয় সিরিজের ক্ষেত্রে, আর এইটা ব্যবহার করা হয় প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। এর একক আমরা দেখব, ইউনিট দেখব। এই সাইডে হবে ওয়াট, যেটা আসলে ভাঙলে হচ্ছে জুল পার সেকেন্ড, আর সিজিএস সিস্টেমের ক্ষেত্রে দেখব এটা হবে আর পার সেকেন্ড। তাহলে বর্তনীর ক্ষমতা যদি বলে, তাহলে আমরা সিম্পলি কারেন্ট টু ভোল্টেজের গুণফল হিসাবে পেতে পারি, অথবা কারেন্টের বর্গ ইন্টু আর বা ভি স্কয়ার ইন্টু আর হিসাবে পেতে পারি। তাহলে এই হলো ক্ষমতার হিসাব। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো শক্তি ব্যয় করি তার পরিমাণের হিসাব, বিওটি কি। বিওটি যেটা অ্যাব্রিভিয়েট ফর্ম, যেটার ফর্মটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা আমরা হিসাব করা শিখব। বিওটি অর এটাকে আমরা ইউনিটও বলি। এই ইউনিটের এক ইউনিটের ডেফিনিশন আমরা যদি দিই, সেটা হবে সিম্পলি 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। অর্থাৎ কোন একটা তড়িৎ যন্ত্র 1 ঘন্টা যদি চলে এবং তার ওয়াটেজ যদি হয় 1 কিলোওয়াট, সে যে শক্তি ব্যয় করবে সেটাই হবে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে কতটা শক্তি ব্যয় করছে যদি আমরা বের করে দেখি, ব্যয়িত শক্তির পরিমাণ যদি আমরা বের করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার ছিল আমাদের সংখ্যাতে। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা পরীক্ষায় আসে তোমাদের যে 1 ইউনিট সমান 1 ইউনিট দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে এটা। তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে, সকল বাড়ির ক্ষেত্রে আমরা ইউনিটটা মেজার করি। তোমাদের কোশ্চেন থাকবে এইরকম যে কোন বাড়িতে পঞ্চাশ ওয়াটের দুটি বাল্ব 2 ঘন্টা করে 10 দিন চললে কত খরচ হবে। ইউনিটের দাম দেওয়া আছে 4 টাকা। তাহলে এরকম তোমাদের যদি প্রবলেম দেওয়া থাকে, তোমরা কি করবে? সিম্পলি আমাদের মোট খরচের হিসাবটা আমরা বের করব, করে আমরা তাকে ইউনিটে কনভার্ট করব। তো দেখো আমি এটা এক্সাম্পল করে দেখাচ্ছি। তাহলে অ্যানসারটা আমরা এভাবে করতে পারি। তাহলে মোট ব্যয়িত শক্তি আমরা দেখতে পাচ্ছি, দুটি বাল্ব আছে, প্রত্যেকটা ওয়াটেজ হচ্ছে 50 ওয়াট,
চলছে 2 ঘন্টা করে, তাহলে 2 ইন্টু 10, 2 ইন্টু ঘন্টাটাকে আমরা আসলে সেকেন্ডে করে দেবো, ঘন্টা রেখে দিলে কোনো অসুবিধা নেই, ইন্টু 10 দিয়ে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াট ইন্টু আওয়ার হিসাব। তাহলে এটাকে ইউনিটে করতে হলে আমাকে সিম্পলি এটাকে 1000 দিয়ে করতে হবে, দিলে এটা কনভার্ট হয়ে যাবে ইউনিটে। তাহলে ইউনিটের হিসাবটা আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, একটা শূন্য কাটলো, 2 5 10 কেটে গেল, তাহলে 2 ইউনিট হচ্ছে। তাহলে খরচ হবে 2 ইন্টু 4 মানে 8 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা হিসাবটা করতে পারি। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কিভাবে আমরা হিসাবটা করতে পারি। এর পরের টপিক আমি যাব রেটিং। আমরা যখন বাল্ব কিনতে যাই বা কোনো যন্ত্র, তড়িৎ যন্ত্র যখন কিনতে যায় তখন তাতে একটা নির্দিষ্ট ভোল্টেজ লেখা থাকে এবং কত ওয়াটেজ সেটা লেখা থাকে। অনেক ক্ষেত্রে প্রবাহমাত্রা মানও দেওয়া থাকে, তাহলে এই যে বিভব বলে দেওয়া, ভোল্টেজ বলে দেওয়া, প্রবাহমাত্রা বলে দেওয়া, এটাকেই বলা হয় রেটিং বলে দেওয়া। এটার দ্বারা আমরা বুঝতে পারি যে ওই যন্ত্রটাকে কত ভোল্টেজের মধ্যে রাখলে সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা কিন্তু রেটিং দেখতে পারি। রেটিং এরকম যেমন একটা হয়, আর একটা এনার্জি এফিসিয়েন্সি রেটিং হয়। এনার্জি এফিসিয়েন্সি যেটা আমাদের বি আমাদের প্রোভাইড করে, যার দ্বারা আমরা এনার্জি এফিসিয়েন্সি বুঝতে পারি। সব থেকে এনার্জি এফিসিয়েন্ট হলো 5 স্টার, অধিক সাশ্রয়কারী বা সর্বাধিক সাশ্রয়কারী, আর 1 স্টার সর্বনিম্ন সাশ্রয়কারী। এটা আমরা পেতে পারি। এইভাবে রেটিং এনার্জি এফিসিয়েন্সি যেমন রেটিং হয় তেমনি যন্ত্রের রেটিং হয়। শেষ যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে আমাদের 3টে বাল্বের আমরা তুলনা দেখব। আমরা ভাস্বরবাতি, সিএফএল ও এলইডি আমরা একটা তুলনা দেখব, কারণ আমাদের বিদ্যুৎ সাশ্রয় করাটা খুবই দরকার। আমরা যেহেতু ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমরা এই 3টে বাতির আমরা কম্পারিজন দেখব। তাতে আমরা এই পুরো কম্পারিজনকে কয়েকটা পয়েন্টে ভাগ করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। প্রথম পয়েন্ট হচ্ছে একই পরিমাণ আলোর জন্য ওয়াটেজ কত হবে। আমরা দেখব যে ভাস্বরবাতি 100 ওয়াটের ইকুইভ্যালেন্ট সিএফএল এর ক্ষেত্রে 20 ওয়াট, যেটা এলইডি এর ক্ষেত্রে যে হয়ে যাবে 7 ওয়াট। তাহলে কতটা এফিশিয়েন্ট তোমরা মানটা দেখে নিতে পারবে। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব পয়েন্ট 1। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব আলো নিঃসরণের প্রক্রিয়া। যদি আমরা তুলনাটা দেখি, এখানে থাকে সিম্পল ফিলামেন্ট
যাকে উত্তপ্ত করা হয় করে আমরা আলো পাই। সিএফএল এর ক্ষেত্রে থাকে পারদ ও আর্গন মিশ্রিত বাষ্প, যাকে বাষ্পকে আয়নিত করে আমরা আলো পাই, আয়নিত করা হয়। আর এলইডির ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিম্পল অর্ধপরিবাহী। এখানে যেমন ব্যবহার করা হয় গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এগুলো আমরা ব্যবহার করি। তাহলে এইটা হলো আলো মিশ্রণ প্রক্রিয়া। থার্ড যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে যে কতটা তাপ নিঃসরণ। আমরা মেনলি আলোর ব্যাপার দেখি, কিন্তু আমরা দেখব তাপও কিন্তু আমরা পাই। সব থেকে বেশি হয় ভাস্করবাতির ক্ষেত্রে, সব থেকে কম হয় এলইডির ক্ষেত্রে, আর সিএফএল এর ক্ষেত্রে দেখব মাঝারি মানে, যেটা আমাদের কাছে প্রয়োজন নেই, তাপটা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু সব থেকে বেশি আছে ভাস্করবাতির ক্ষেত্রে। ফোর্থ পয়েন্ট দেখবো আমরা দাম, কস্ট। দাম দেখবো সব থেকে বেশি দাম আমরা দেখব এলইডি ক্ষেত্রে, এর দাম সব থেকে কম, এটা মাঝারি, আর এটা দেখবো সব থেকে বেশি। আমরা যদি একটা নর্মাল কম্পারিজন করে দেখি, যে একটা 40 ওয়াট বাল্ব দাম 10 টাকা নেয়, 10 রুপিস নেয়, যেখানে একটা 10 ওয়াটের সিএফএল বাল্ব দাম নেবে প্রায় 50 টাকা, আর যেখানে একটা 7 ওয়াটের এলইডির দাম আমাদের পড়ে যাবে প্রায় 80 টাকা। তাহলে একটা কম্পারিজন দেখে আমরা বুঝতে পারলাম দামের এফেক্টটা কিরকম হয়। লাস্ট পয়েন্টটা দেখবো আয়ু, কতক্ষণ এটা চলবে। আমরা একটা যদি কমন হিসাব দেখি, এটার হিসাব হয় প্রায় 1200 আওয়ার, এটার হিসাব দেখা যায় প্রায় 8000 ঘন্টা, যেখানে এলইডি সব থেকে বেশি সেটা হয় প্রায় 25000 ঘন্টা। তাহলে এইরকম একটা তুলনা দিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি সাশ্রয় করতে হয় শক্তি, তাহলে আমাদের কোনটা চয়েস করতে হবে আর কোনটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে কম্পারিজনটা দেখালাম। তাহলে এইটা গেল তোমাদের যে তড়িৎপ্রবাহের তাপীয় উৎপন্নার প্রয়োগ এবং তড়িতের যে ক্ষমতা তার মোট হিসাব নিকাশ। এটা তোমরা ভালো করে পড়বে, এরপর বেশ করে তোমাদের কিছু প্রবলেম দেওয়া হবে, সেগুলো তোমরা পড়ে আমাকে গ্রুপে রিপ্লাই দেবে। ধন্যবাদ।